অবশেষে আজকে আমাদের শুনানি শেষ হলো এবং আরো 2 সপ্তাহ মানে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 2 সপ্তাহের মধ্যে সরকার পক্ষের যে হলফনামা সেটা জমা পড়বে, লিখিত নোট অফ সাবমিশন। তারপরে 1 সপ্তাহের মধ্যে আমাদের পক্ষ থেকে যে তার রিজয়েন্ডার সেটা দেওয়া হবে এবং তারপরে রায় ঘোষণা হবে। গোটা শুনানি শোনার পরে এটুকু বলতে পারি যে এই মামলায় আমরা জিতবো। আমি পরে আবার আসছি। বিক্রম বন্ধুরা, সংগ্রামী যৌথ মঞ্চের জন্য সত্যি সব থেকে বড় দিন। সুপ্রিম কোর্টের শুনানি শেষ হয়ে গেছে, রায়দান স্থগিত রাখা হলো। যেখানে প্রথম বক্তব্য আমি এটা বলবো যে রাজ্যের সময় কিন্তু চাপের মধ্য দিয়ে যাচ্ছে। রাজ্য সরকার খুব চাপের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ বিয়ে মামলাতেও 40,000 কোটি টাকার বড় ঋণ, যেটা ন্যায্য দাবি ছিল সরকারি কর্মীদের, সেই টাকা দিতে হবে আপনাকেও। কিন্তু সময় তো পেলই না। কিন্তু অলরেডি শুনানি কমপ্লিট হয়ে গেছে, উল্টে আরো চাপ বাড়লো রাজ্যে। শুধু তাই নয়, রাজ্যের ঝটকা তো তখনই লেগে গেল যখন বিয়ে মামলা অলরেডি শুরু হয়ে গেছিল কপিল সিব্বলকে ছাড়াই। কারণ আজকে সুপ্রিম কোর্টে বড় অভিযোগ করা হয়েছে কপিল সিব্বলকে নিয়ে। তাছাড়া এসআইআর মামলাও খবর আপনাদেরকে জানাবো যে আজকে সুপ্রিম কোর্টে কি হয়েছে। তো বন্ধুরা, সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি মানু। আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, শুরুতেই বলবো যে ডিএ মামলা যা এতদিন ধরে বিভিন্ন পথ অতিক্রম করে সুপ্রিম কোর্টে জাজ্জল গড়িয়েছিল, অর্থাৎ স্টেট অ্যাডমিনিস্ট্রেটরি থেকে শুরু করে হাইকোর্টে ফাইনাল রায় আসার পর যেটাকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যে পৌঁছে যায় সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে আজকে শুনানি শেষ, রায় স্থগিত রাখা হলো। যেখানে বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো পক্ষ যদি কোনো বক্তব্য জানানো এখনো যদি বাকি থাকে তাহলে সেটা হলফনামার মাধ্যমে জমা দিতে পারে। কিন্তু পরিষ্কারভাবে বিচারপতি সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার জানিয়ে দিয়েছেন যে ডিএ মামলা ইন্ড তো ভাই আজকেই হবে, আজকেই মামলা নিষ্পত্তি ঘটবে। কারণ অলরেডি ডিএ মামলার পার্ট হার্ড তো হয়ে গিয়েছিল, অর্ধেকের বেশি তো শোনা হয়ে গেছিল। আর সময় দিয়ে লাভ নেই, কারণ রাজ্য সরকারের চরিত্র এবং রাজ্য সরকার কি চাইছে সেই সম্পর্কে সুপ্রিম কোর্ট যথেষ্টভাবে অবগত। দেখুন, চ্যালেঞ্জ কখনোই আসতে পারে। কেন বলতে পারছি, যদি রাজ্যের পক্ষে আইনজীবী ও কপিল সিব্বলের আইন মতো আইনজীবী নতুন কোনো যুক্তি দিতেন। হ্যাঁ, এটা বলা ভুল, কপিল সিব্বল যুক্তি দেয়নি। শুনানি যেখানে দেখলেন শুনানি নাকি একে ছাড়াই অলরেডি স্টার্ট হয়ে গেছে, লয়াররা দাঁড়িয়ে অলরেডি আর্গুমেন্ট করতে লেগেছে। I'm sorry, the SIR matter was on my legs. Instructing colleague has done brilliant. We've gone through your which you have given. Yes. All of them. Yes. Mr. Ahmadi was all, and the other your team was there. Right. So do you wish to add anything? Just 5 minutes. 5 minutes. We'll give you 5 minutes. Just 5 minutes, not more than that. Because your lordship knows because the domain and the jurisdictions are intact. থ্রেট শব্দটা ব্যবহার করব না, কিন্তু থ্রেটের মতো করে সুপ্রিম কোর্টকে একটু চমক দিলেন কপিল সিব্বল এই যুক্তি রেখে যে দেখুন, আপনাদের রায় কিন্তু বাকি 7টি রাজ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে। অর্থাৎ 7টি রাজ্য এমন রয়েছে যা কেন্দ্রীয় সরকারের হারে দিয়ে দেয় না। যদি আপনার এই রায় যা সরকারি কর্মীদের পক্ষে গিয়ে থাকে তা কিন্তু 7টি রাজ্যে ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং ভাবে চিন্তা ভাবনা করে আপনাকে রায় দিতে হবে। হুমকি হামকা ছিল, কিন্তু খুব একটা কাজ হয়নি। কারণ রাজ্যের তরফে যে সমস্ত যুক্তি দেওয়া হয়েছে
তার মধ্যে একটি যুক্তি আপনাদের সঙ্গে তুলে ধরি যে এআইসিপিআই মানতে কোনো রাজ্যকে বাধা করা মানে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করা, সংবিধানের অবমাননা করা হবে। এটা করা যেতে পারে না। এই যুক্তি তো ভাই আগে তো অলরেডি ছিল, অর্থাৎ নতুন কোনো যুক্তি দেওয়া হয়নি। তাছাড়া কি বলেছে রাজ্যের পক্ষে তো এটাও বলা হয়েছে যে ডিএ দেওয়াটা কোনো মৌলিক অধিকার নয়, এটা একদমই রাজ্যের উপর ছেড়ে দেওয়া উচিত। কেন্দ্রের নিয়ম মানতে রাজ্য কখনোই বাধ্য নয়। ভাই যুক্তি তো মুখোমুখি তো হবে, তাই একই যুক্তি চলছে। এই একই যুক্তি বিচারপতি শুনেই যাচ্ছে। করুণানন্দী বললেন আপনার পয়েন্টটা অন্য কোথাও আটকে রয়েছে। আইনজীবী করুণানন্দী বুঝিয়ে দিলেন আপনি যেটা বলতে চাইছেন আমি সেটা বলতে চাই না, সাফ সাফ জানিয়ে দিল। আমি যেটা বলতে চাইছি যে রাজ্য যখন এআইসিপিআই মেনে রফা তৈরি করেছে তখন তারা সেই হার মানছে না কেন? সেই হার তো অ্যাটলিস্ট মানুক। অর্থাৎ আমার যুক্তি অন্যদিকে, করুণানন্দী যুক্তি অন্যদিকে দিলেন এবং সেই নিয়ে রাজ্য বলছেন যে এটাকে নিয়ে একটুকু ভেরিফাই করা উচিত, কারণ বিভিন্ন এরিয়ার ইনফেকশন রেট আলাদা, যেখানে কস্ট অফ লিভিং থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। সুতরাং রাজ্যের হাতে ডিএ মামলাটি ছেড়ে দেওয়া উচিত। রাজ্যকে বুঝতে দেওয়া উচিত যে ডিএ কত হারে দেবে আর কত হারে দেবে না। আর তারপরে কপিল সিব্বল এটা বলে বসলেন যে হুজুর জল সাহেব আপনি যে রায় দেবেন সেই রায় কিন্তু বাকি 7টি রাজ্যের উপর ইম্প্যাক্ট ফেলবে। কিন্তু সমস্ত কিছু শোনা হলো, সমস্ত কিছু শোনার পর বিচারপতি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে এখানেই শুনানি শেষ হলো। এরপর যদি কোনো পক্ষের কোনো বক্তব্য যদি বাকি থাকে তাহলে সেটা লিখিতভাবে সুপ্রিম কোর্টকে জানাতে হবে, আর এক্সট্রা কোনো শুনানি হবে না, কারণ রায়দান স্থগিত রাখা হলো। অলরেডি আপনারা আগামী দিন জানতে পারবেন, 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে সরকারি কর্মী পক্ষের রায় আসছে কি না। কিন্তু তার পাশাপাশি একটু ছোট্ট করে জানিয়ে দিই, 7টি রাজ্যে ইম্প্যাক্ট পড়া যে কথাটি বললেন এই রকম সরাসরি কোনো ইম্প্যাক্ট পড়বে না, মানুষকে শুধু বিভ্রান্ত করা আর কিছু না। আইন কানুন সাধারণ মানুষও বোঝে, যেখানে পশ্চিমবঙ্গের জন্য যদি রায় দেওয়া হয় সেই রায়টাকে রেফারেন্স হিসাবে ধরা হতে পারে, কিন্তু অন্য রাজ্য যদি কোনো কিছু হয় তাহলে সেটাকে নিয়ে আলাদা করে ফাইল করতে হবে, মামলাও করতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের রায়, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের রায়কে আপনি রেফারেন্স হিসাবে দেখাতে পারেন, কিন্তু সরাসরি 7টি রাজ্যকে কোনোভাবে ইম্প্যাক্ট ফেলবে না। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের ডিএ মামলা বড় মামলা ছিল না, আজকে আবার এসআইআরও মামলা ছিল। প্রথমেই বললাম এসআইআর মামলাও ছিল এবং এই ব্যাপারে আপনাদেরকে আমি বলবো। এটাকে নিয়ে অলরেডি মহুয়া মৈত্র মনে হয় নিউজ 80 বাংলা একটি চ্যানেলে পোস্ট করেই ফেলেছেন। কি পোস্ট করেছেন সেটাও আপনারা দেখুন। মহুয়া মৈত্র পোস্ট করেছেন, মাননীয় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিল যে বিহার এসআইআর প্রতিক্রিয়ায় 12তম প্রমাণ্য পরিচয়পত্র হিসাবে আধারকে গ্রহণ করতে হবে। বুঝতে পারছেন, একদম সেই বক্সদের মতো কথাবার্তা তিনি পোস্ট করলেন ফেসবুকের মাধ্যমে।
ভোট চুরি এবং ভোটাধিকার থেকে বঞ্চিত করা ইলেকশন কমিশনের জন্য আরো কঠিন হয়ে গেল এই রায়ের ফলে। সত্যমেব জয়তে, আমরা লড়ব, আমরাই জিতব। আপনারা লড়ুন, আপনারা জিতুন, সেটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। প্রথমেই আমি আপনাদেরকে বললাম, মহুয়া মৈত্র যে পোস্টটি করেছেন ফেসবুকে, কিন্তু সেই পোস্ট অনুযায়ী তিনি বুঝাতে চাইলেন যে বিরাট বড় জয় হয়ে গেছে মহুয়া মৈত্রের এবং বিরাট বড় হাই হয়ে গেছে নির্বাচন কমিশনের। তবে বলে দিই, বিষয়টা তা নয়, বিষয়টা পুরোপুরি ভুল বোঝানো হচ্ছে মানুষকে। এতদিন ধরে যে কথাটি, যে পর্যবেক্ষণটি মৌখিকভাবে তুলে ধরা হচ্ছিল, যেটাকে রিটার্নভাবে বলার জন্য রিটার্নভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছেন যে এসআইআর মামলা নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিহারের প্রমাণ্য নথি হিসাবে আধার কার্ড কেবলমাত্র একটি জরুর। দুটো পয়েন্ট ক্লিয়ার করব। প্রথম পয়েন্ট যেটি, এটি শুধুমাত্র বিহারের জন্য করা হলো, অন্য কোনো রাজ্যের জন্য নয়, পশ্চিমবঙ্গের জন্য তা নয়, বিহারের জন্য করা হলো। আর দ্বিতীয় নাম্বার, সেই একই কথা, আধার কার্ড নাগরিকতার প্রমাণ নয়, আধার কার্ড পরিচয়পত্রের প্রমাণ হিসাবে গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ এখানে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। মহুয়া মৈত্র কি বলছেন, এগুলো দ্বিতীয় পয়েন্ট ক্লিয়ার করে দিই, পরিষ্কারভাবে বিচারপতি জানিয়ে দিয়েছেন শুধুমাত্র ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। অর্থাৎ এতদিন পর্যন্ত বিচারপতিরা যে বক্তব্যটি মৌলিকভাবে বলেছিলেন, সেটাকে রিটার্নভাবে নির্দেশ দিয়েছেন, যেখানে আরও বিশেষভাবে ক্লিয়ার করা হয়েছে দুটি বিষয়, যেটা হচ্ছে ভোটের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে, সেই পার্থক্য তুলে ধরেছেন সুপ্রিম কোর্ট। এটা জানিয়েছেন ঠিকই যে 12তম অতি হিসাবে গণ্য করা হলো, যেখানে 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী আধার কার্ডকে সংযুক্তিকরণের কথা সুপ্রিম কোর্ট যেমনটি জানিয়েছিলেন, ভোটের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য রয়েছে, সুস্পষ্ট পার্থক্য রয়েছে। কারুর পরিচয়পত্র প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ কারুর পরিচয়পত্র প্রতিষ্ঠার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে। আধার চূড়ান্ত প্রমাণ নয়। সুপ্রিম কোর্ট বিচারপতি নিজে বলেছেন যে আমি স্পষ্ট করে বলছি যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কেউ নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবেন না। তাছাড়া কেবলমাত্র ভারতীয় নাগরিকত্বের ভোট দেওয়ার অধিকার আছে। জালি কাগজ দেখিয়ে যারা ভারতীয় হওয়ার দাবি করছে, তাদেরকে দূরে রাখতে হবে। ভোট অধিকার থেকে তারা ভোট দেওয়ার অধিকার পাবে না। তাহলে দিদি, আপনি কি বলতে চাইলেন, কি বুঝাতে চাইলেন, আপনার স্টেট পয়েন্টটা কি? আমি তো এখনো বুঝে উঠতে পারছি না। আমাদের কাছে ইমেজটা ক্লিয়ার, এখনো পর্যন্ত আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হবে না। চিন্তিত পশ্চিমবঙ্গকে নিয়ে, তো পশ্চিমবঙ্গকে নিয়ে রায় দেওয়া হয়নি, এটা বিহারকে নিয়ে রায় দেওয়া হয়েছে।
যদি ভেবে থাকেন বিহারের রায়কে রেফারেন্স হিসাবে তুলে ধরা হবে, তবে তুলে ধরতে পারেন। খুব একটা কাজে লাগবে বলে আমার মনে হয় না। কিন্তু সব থেকে বেশি ভুয়া আধার কার্ড এবং ভোটার কার্ড কোথা থেকে পাওয়া যাবে? সেটা পশ্চিমবঙ্গ থেকে পাওয়া যাবে, আর সেটা সুস্পষ্টভাবে পশ্চিমবঙ্গ থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, পুরো বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করলাম। আপনাদের যদি এই প্রতিবেদনটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করুন, আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।